স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। 8% জিডিপি বৃদ্ধির প্রত্যাশা নিয়ে বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 7%, 2,95,100 কোটি টাকার এই বাজেট বাস্তবায়নে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এটি অর্জন করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই বাজেট সাধারণ মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলবে, এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এ.বি. মির্জা আজিজুল ইসলাম, আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শিদি। স্বাগত আপনাদের। এবার বাজেটের যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ বা কতটা বাস্তবসম্মত আপনার কি মনে হয়? এক কথায় বলতে গেলে আমার কাছে মনে হয় যে রেভিনিউ টার্গেট যেটা ধরা হয়েছে এটার বাস্তব ভিত্তি কিছুটা দুর্বল। এর কয়েকটি কারণ আমার বিশ্লেষণে মনে পড়ে। প্রথমত হচ্ছে যে এই বছরের যে এনবিআর-এর কর রাজস্ব, এটা আপনার যদি সংশোধিত বাজেটে 14-15 সংশোধিত বাজেটে যে এস্টিমেটটা ধরা হয়েছে তার চাইতে প্রায় 30% বেশি, 1,35,000, আর এখানে ধরা হয়েছে 1,76,000, 45,000, যেটা প্রায় 30% প্লাস। এটা এখন বাংলাদেশের ইতিহাসে এই 30% ইয়ার টু ইয়ার গ্রোথ কিন্তু কোনো সময় হয় নাই নন ট্যাক্স, মানে ট্যাক্স রেভিনিউতে। এখন কেউ বলতে পারেন যে অতীত হয় নাই, আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব, সেই অভিলাষ থাকাটা অবশ্যই ভালো, কিন্তু এমন কি বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে যে আমাদের প্রশাসন যন্ত্রের দক্ষতায় বা অন্যান্য ক্ষেত্রে, যাতে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো সেই সম্বন্ধে নিশ্চিত হতে পারি, সেটা অন্তত আমার কাছে সুস্পষ্ট না। আরেকটি বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে করের হার কমানো হয়েছে, যেগুলো আমি সমর্থন করি, এবং আমি বিভিন্ন মিডিয়াকে আপনার বাজেট পেশ করার আগেও বলেছিলাম, যেমন কর্পোরেট ট্যাক্স রেট কমানো, তারপরে এক্সেমশন লিমিট, পার্সোনাল ইনকাম ট্যাক্সের এক্সেমশন লিমিটটা বাড়ানো হয়েছে। তো এইগুলো তো আপনার একটা এফেক্ট হবে হচ্ছে রাজস্ব আহরণ কমবে এর ফলে, কিন্তু এটাকে কম্পেনসেট করতে লাগবে আমাকে এই করের জালটাকে সম্প্রসারণ করে, অর্থাৎ যারা কর দেয় না অথচ কর দেওয়ার যোগ্য তাদেরকে করের আওতায় এনে আমি যে পটেনশিয়াল রেভিনিউ যেটা লুজ করছি, যেহেতু আমি এক্সামশন লিমিট বাড়িয়েছি এবং কর্পোরেট ট্যাক্সের খাতে অল অ্যাক্রস দি বোর্ড প্রায় 2-2.5% কমানো হয়েছে, তো কাজেই সেই যে লসটা সেটাকে কম্পেনসেট করে তারপরে আমার ওই গ্রোথের দিকে যাব। তো সেটার জন্য আমার করের যে বিস্তৃতি সেটা বাড়াতে লাগবে। তো সেটা অবশ্যই চেষ্টা করতে লাগবে। মিন টাইম অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে উপজেলা পর্যায়ে পর্যন্ত হয়তো এনবিআর-এর লোকজনকে নিয়ে যাওয়া হবে ইত্যাদি, কিন্তু এইগুলোর ফল পেতে আমার মনে হয় কিছু সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় 1 বছরের মধ্যে যে ধরেন এনবিআর-এর লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তাদেরকে পোস্ট করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, তারপরে আপনার কারা কর দেওয়ার উপযুক্ত অথচ দিচ্ছেন না তাদেরকে আইডেন্টিফাই করা, এটা নিয়ে সার্ভে করা, তারপরে তাদেরকে রিটার্ন দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা। এনবিআর-এর এখন যে শক্তি এবং জনবল কাঠামো, তাতে এটা সম্ভব শক্তি, জনবল কাঠামো এবং যে স্ট্রাকচারাল যে ইয়েটা আছে আর কি, প্রবলেমগুলো আছে, সেটা নিয়ে আমার মনে হয় যে এটা সম্ভব না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে নন ট্যাক্স রেভিনিউর ক্ষেত্রে এটারও টার্গেট কত, প্রায় 27,000 কোটি টাকা মতো বোধ হয় আমার মনে পড়ে, এখানে প্রায় 25% গ্রোথ দেখানো হয়েছে। তো এখন নন ট্যাক্স রেভিনিউর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যেটাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় নট ভেরি ইলাস্টিক টু জিডিপি, অর্থাৎ জিডিপি গ্রোথ হলে এইগুলোর কিন্তু গ্রোথটা অটোমেটিক হয় না। ট্যাক্সের ক্ষেত্রে মোটামুটি একটা জিডিপির সাথে সম্পর্ক থাকে, কারণ আপনার একই প্রপোর্শনে থাকলেও জিডিপি বাড়লে ট্যাক্স রেভিনিউ কালেকশনটা বাড়ে, কিন্তু এই ট্যাক্সগুলোতে নন ট্যাক্স রেভিনিউগুলো এরকম হয় না। যেমন আপনার ব্রিজের টোল,
বা অন্যান্য সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজ, যে বিভিন্ন লাইসেন্স দেয় সেগুলোর ফিজ। তো তবে এই ক্ষেত্র থেকে যেটা একটা বড় সূত্র হতে পারত ইন প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে এই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা বা ডিভিডেন্ড। তো সেটার ব্যাপারে তো বাজেটে আমি কোনো দিক নির্দেশনা খুব একটা আছে কিনা আমি দেখি নাই আর কি। আমি এখনো বাজেট বক্তৃতা অবশ্যই পড়ি নাই, আমি এইমাত্র কপিটা পেয়েছি। তো এখন যে কাজেই এখানেও যে প্রায় 25% গ্রোথ ধরা হয়েছে, এটা আমার কাছে খুব একটা অর্জনযোগ্য মনে হচ্ছে না। আমি জিডিপি প্রসঙ্গে একটু যাচ্ছি, যেটি হচ্ছে যে এই আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে 8% জিডিপি প্রবৃদ্ধি করা হবে, এরকম একটা আশাবাদ অর্থমন্ত্রী বলেছেন। আর এই বাজেটে 7% জিডিপি কে নিয়ে যাওয়ার একটা, তো এই মধ্যমায়ের দেশে যাওয়ার যে একটা পরিকল্পনার কথা অর্থমন্ত্রী বললেন বাজেট বক্তৃতায়, এই 5 বছরের মধ্যে এটা কি অর্জনযোগ্য আপনি মনে করেন? আমাদের মধ্যে কিছু তথ্যগত কিছু ঘাটতি বা পার্থক্য রয়েছে। প্রথমত হলো যে মধ্যমায়ের যে দেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার থেকে বলা হয়, সেটি সম্ভবত এবছরই অর্জনযোগ্য এবছরই হয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্বব্যাংকের যে নিম্ন মধ্যমায়ের দেশের যে কনসেপ্ট, সেখানে একটি দেশের 3 বছরের গড়পড়তা যদি $1075 মার্কিন মাথাপিছু আয় থাকে, তাহলে তাকে নিম্ন মধ্যমায়ের দেশ বলা যেতে পারে। আমাদের এই মুহূর্তে যে গড়পড়তা জিএনআই রয়েছে মাথাপিছু, সেটা $1314, এবং সেটা যদি অব্যাহত থাকে এবং গত কয়েক বছরের হিসেবে চিন্তা করলে এই অর্থ বছরই আসলে আমরা এটা অর্জনযোগ্য নিম্ন মধ্যমায়ের দেশে আমরা ঢুকে প্রবেশ করেছি। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটা। হ্যাঁ, মানে আমাদের যে $1314 যে হিসাব করছি এবং অ্যাটলাস মেথডের ক্যালকুলেশন, এটা এক কিনা এক না, এবং সেখানে এটা 3 বছরের একটা গড়ের হিসেবে সেটা করা হয়, ফলে 3 বছর ধারাবাহিক রাখার একটা বিষয় আছে এখানে। তো সেই জায়গার ক্ষেত্রে কিছুটা ক্যালকুলেশন দেখার বিষয় রয়েছে। 1 2 নম্বর হলো যে মধ্যমায়ের দেশের আরেকটি কনসেপ্ট রয়েছে, যেটা $4000 মার্কিন থেকে $12,000 মার্কিন পর্যন্ত। তো সেটিও কিন্তু সামনের দিকে, ফলে আমরা যে অর্জনযোগ্য যে কথাটি বলি, সেটি হয়তো আমার মনে হয় সামনের দিনেই হয়তো সম্ভব, এটি নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু আরেকটি কনসেপ্ট রয়েছে একই সাথে, সেটি হলো যে উন্নয়নশীল দেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, সেটি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কনসেপ্ট না, সেটি হচ্ছে জাতিসংঘের একটি কনসেপ্ট। তো সেটির জন্য কিন্তু বেশ কিছু বিষয়ের উত্তরণ, 3টি ধাপে সেটি উত্তরণের বিষয় রয়েছে, এবং সেটির লক্ষ্যে এবার বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী বেশ কিছু বিশ্লেষণ দিয়েছেন এবং বলেছেন যে 2018 সালের মধ্যে সম্ভবত আমরা এই 3টি সূচকের অন্তত 2টিতে আমরা পৌঁছে যেতে পারি। কিন্তু সেটিও যদি জাতিসংঘের হিসেবে অর্জনের ভিতরে নিতে হয়, তাহলে এটিকে 6 বছরের একটি রিভিউয়ের ভিতরে থাকতে হয়, এবং সেটি চিন্তা করলে 2024 সাল নাগাদ লাগবে হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ঢুকতে। তবে এটি অবশ্যই একটি গর্বের বিষয় আমাদের জন্য যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে আস্তে আস্তে মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশের কাতারে আমরা যাবার মতো একটি প্রক্রিয়া রয়েছে, এবং সকলেই আমরা সেদিকে আমরা যাচ্ছি। আরেকটি যে প্রশ্ন, আমি একটু সরি প্লিজ, যে এই যে মানে মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য আমাদের এত আগ্রহ কেন, সেটা আমার কাছে খুব পরিষ্কার না। তার কারণ হচ্ছে যে আমার প্রবৃদ্ধি কি হচ্ছে সেটা আমার দেখতে লাগবে, পার ক্যাপিটা ইনকাম কি হচ্ছে সেটা দেখতে লাগবে না, বরং মধ্যম আয়ের দেশ হলে আমাদের কিছু কিছু ফ্যাসিলিটি যেটা আছে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক, ট্রেডের ব্যাপারে, অন্যান্য ব্যাপারে, সেটা থেকে আমরা বঞ্চিত হতে পারি। কনসেশনাল এডের ব্যাপারে ইনফ্যাক্ট আমার মনে আছে, আমি যখন এসক্যাপে থাকতে, এসক্যাপের মেম্বার কান্ট্রির মধ্যে 2টো দেশ যাদেরকে মধ্যম আয়ের দেশ হিসেবে মানে উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসি থেকে ক্যাটেগরি চেঞ্জ করার চিন্তাভাবনা হচ্ছিল ইউএন হেডকোয়ার্টারে, আই গট এ রিকোয়েস্ট ফ্রম দেম যে প্লিজ হেল্প আস টু এনশিওর দ্যাট উই আর নট গ্রাজুয়েটেড ফ্রম এলডিসি টু, এইগুলোর জন্য।
এবং আমি যেটা আর্গু করে আলটিমেটলি না, যদি আমাদের জীবনযাত্রার মানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসে তাহলে সেটাই বরং বেশি কাম্য আর কি। ওই কাগজে আমার দেখতে লাগবে যে আমার দেশের জনগণের জীবনযাত্রার মান কি হচ্ছে, কাগজে স্বীকৃতির চেয়ে এটা বেশি। আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি সালাম ভাইয়ের কাছে, যে রপ্তানি পণ্যে 1% উৎসে কর ধরার প্রতিবাদ জানিয়েছে বিজিএমইএ এবার, কিন্তু 30 বছরে গার্মেন্টস খাত তো অনেক শক্তিশালী হয়েছে, স্বাবলম্বী হয়েছে, আমরা দেখেছি আমাদের চোখের সামনে। মানে ভালো ব্যবসা হওয়ার পরেও কেন এই প্রতিবাদ? এই প্রশ্নের উত্তর নিব একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে সালাম ভাই। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, রপ্তানি পণ্যে 1% উৎসে কর ধরার প্রতিবাদ জানিয়েছে বিজিএমইএ। অ্যাকচুয়ালি এটা যেটা বলেছে সেটা হলো পোশাক এবং বস্ত্র খাত, যেটি দিয়ে তিনটি বড় সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ, তিনটি সংগঠন একসাথেই তারা আপনার এই যে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছে, সেটা হলো যে আমাদের যে সোর্স ট্যাক্স যেটা, সেটা ছিল 0.30%। তাদের বক্তব্য সেখানে এটাকে 1% করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা রিটেন করি, তাদের বলার এটা হলো যে একটা শিল্প মালিক বা একটা পোশাক বস্ত্র খাতে তারা রিটেন করে কিন্তু 25% বা 30%। সেইটার আপনার যদি 1% হয় তাহলে তার অর্জন কাটিং মেকিং এর অলমোস্ট 4% কিন্তু সে এখানে তাকে দিতে হবে। আর তাদের যে বক্তব্যটা সেটা হলো যে 3টি মাস রাজনৈতিক যে অস্থিরতা গেছে সেটি 2 মাসও পার হয় নাই, তারপরে আমাদের এই সেক্টরের সক্ষমতা কিভাবে এত বেশি বৃদ্ধি পেল যে আমাদের উৎস করটা আরও বাড়াতে হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে বিভিন্ন ব্যাপারে, অর্থাৎ অ্যাকর্ড অ্যালায়েন্সের আসার পরে, আপনার তাজরিন এবং রানা ইনসিডেন্ট হওয়ার পরে যে অ্যাকর্ড অ্যালায়েন্স গঠিত হয়েছে পোশাক বস্ত্র খাতে, সেখানে কিন্তু আপনার সেফটি মেজার্স অর্থাৎ বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি এবং সার্বিক সেফটি নিয়ে যে কাজ চলছে, কমপ্লায়েন্স নিয়ে যে কাজ চলছে, এটা একটা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ এবং একটা ব্যয়বহুল ব্যাপার। আমি বলবো এই খাতে নানাবিধ চ্যালেঞ্জ আছে, তবে এই মুহূর্তে যে বড় চ্যালেঞ্জটি সেটি হলো আমাদের সক্ষমতা, কিন্তু এই সেক্টরে সক্ষমতা কিন্তু কমে এসছে, যেটি ইন্ডিকেটর হিসাবে আমি বলবো আমাদের যদি সক্ষমতা কমার কারণটা কি? কারণটা হলো যে যখন আপনার এই তাজরিন রানা ইনসিডেন্টটা ঘটলো তারপরেও কিন্তু আবার একটা 3 বছরের মাথায়, কিন্তু প্রথমে একবার একটা হয়েছে বর্তমান সরকারের সময়, 3 বছরের মাথায় কিন্তু দ্বিতীয়বার কিন্তু রিভিউ করে আবার একটা নতুন ওয়েজ হয়েছে। সেটা একটি জিনিস। লাস্ট 2 ইয়ার্স আমাদের ইউটিলিটি বিল বেড়েছে কিন্তু অলমোস্ট অ্যাবাউট 40%। এর সাথে সাথে আপনার আমদানি রপ্তানি, যেটা আমরা পরিবহন খাতের বিল, ব্যাংক বিমা খাতের যে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এছাড়াও আপনার টাকার সাথে আমাদের ডলারের যেইটা, আমরা কিন্তু ডলার দুর্বল, টাকা কিন্তু আরও বেশি শক্তিশালী। যেটা আমি 84 টাকা পেতাম সেটা এখন 76, 77। আর সবচেয়ে লক্ষণীয় ব্যাপার যেটি আমি বলবো, আমাদের এই পোশাক বস্ত্র খাত এবং অন্য সকল রপ্তানিমুখী শিল্পের রপ্তানি হয়ে থাকে ইউরোজোনে অলমোস্ট ওভার 60%। সেইখানে এক বছরে যদি আমি দেখি, ইউরোজোনে আমি 106 টাকা পেতাম 1 ইউরোতে, সেটা এখন পাচ্ছি 86 টাকা, অর্থাৎ অলমোস্ট 20% কিন্তু ডিভ্যালু করেছে। অর্থাৎ আমরা সার্বিকভাবে সব বিবেচনায় যদি দেখি তাহলে আমাদের কিন্তু। আপনাদের প্রস্তাবটা কি তাহলে? এখানে প্রস্তাবটা হলো যে এখন যে সময় ইন্টারন্যাশনালি আমি পার করছি, অর্থাৎ আমি যদি দেখি আমার প্রতিবেশী দেশগুলোর সাথে আমার কিন্তু এই বছর 2% গ্রোথ, ওভার 2%, এবং আমাদের যারা কম্পিটিটার আছে তাদের গ্রোথ দেখবেন সম্মানজনক, রেসপেক্টেবল গ্রোথ, কারো 15, 20, 25%। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বছর অন্তত কোনোভাবেই সময় উপযোগী না, এই যৌক্তিক বলবো না, যে সেটা হলো যে 0.30 আছে সেটি রাখা, কারণ আমাদের মূল জিনিসটা হলো মানে আগেরটাই রাখা। সালাম ভাই, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু যাচ্ছি মোয়াজ্জেম সাহেবের কাছে, যেটি হচ্ছে গিয়ে আজকে সিপিডি বাজেটের পরবর্তী যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে বলেছেন যে এবারের বাজেট উচ্চাভিলাষী এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতার নিরিখে করা হয়নি। এটা আপনাদের কমেন্ট ছিল। আর আমরা অর্থমন্ত্রীর বক্তৃতায় যেটা শুনলাম, তিনি বলেছেন যে উচ্চাভিলাষী হলেও বাজেট বাস্তবসম্মত। তো চ্যালেঞ্জগুলো কি দেখছেন আপনারা? রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যে বাস্তবতার নিরিখে হয়নি বলছেন না, যেটি এর আগে জনাব মির্জা আজিজ বলেছেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কি কি ধরনের দুর্বলতার জায়গাগুলো রয়েছে, চ্যালেঞ্জ, সেটি বলা হয়েছে। আমাদের কাছে যেটি মনে হয়েছে, এবং এটি এবছরের বাজেট না, গত কয়েকটি বাজেট থেকে আমরা যেটি দেখছি যে সরকার অনেক বড়ভাবে আসলে ব্যয় কাঠামোকে ঠিক করেন এবং পরে সেখানে গিয়ে আসলে আয়ের সংস্থানটিকে ঠিক করতে চান, এবং সে কারণেই যেটা হয় যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাগুলো দেয়া হয় সেটা অনেক ক্ষেত্রেই অর্জনযোগ্য থাকে না।
তাহলে তাহলে কি এটা এরকম করাটা যুক্তিযুক্ত, আগে আয়ের সংস্থানটা দেখে তারপরে মানে সাধারণত এই ধরনের একটি বাজেট কাঠামোতে, সরকারি কাঠামোতে সবসময় এরকম রিসোর্স, যারা রিসোর্স মোবিলাইজেশন বা রিসোর্সের একটা আগে এস্টিমেট হয়, একটা গড়পড়তা একটা হিসাবে, এবং সেই ভিত্তিতে পরে বিভিন্ন মন্ত্রণালয়ের দাবিগুলোকে মিলিয়ে দেখার প্রবণতা, সেটি আমাদের এখানে প্রায়শই দেখা যায় যে সেটি অর্জনযোগ্য থাকে না। এবছরই যদি দেখেন যে রাজস্ব আদায় কিন্তু এবছরের লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত যে প্রবৃদ্ধি সেটি কিন্তু খারাপ ছিল না, প্রায় 16% উপরে প্রবৃদ্ধি রয়েছে, যেটি যথেষ্ট ভালো আমি বলবো। কিন্তু লক্ষ্যমাত্রাটি হয়েছে এত উপরে যে এই কাঠামো দিয়ে সেই পরিমাণ আসলে অর্জন করাটা আসলে দুরূহ। যদিও এটি আসার কথা যে সরকার এর মধ্যে নতুন কিছু আইনি সংস্কারে যাচ্ছেন, ভ্যাট আইন সংস্কারের কাজ চলছে, এবছরের ভিতরে ভ্যাটের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলবে, ফলে 2017 অর্থ বছর থেকে হয়তো রাজস্ব আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন বা অগ্রগতি হতে পারে। কিন্তু এই বছরের ভিতরে আমি যদি বলি, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে ব্যয় কাঠামোটি আরও একটু সংযত হওয়া দরকার ছিল, সেটি যেমন অনুন্নয়ন বাজেটের দিকে এবং সেটি উন্নয়ন বাজেটের মধ্যেও সেটি রয়েছে। অনুন্নয়ন বাজেটের ভিতরে যেটি হচ্ছে যে সরকার যেহেতু ব্যয় করতে গিয়ে রাজস্ব আদায় পাচ্ছেন না, সেহেতু সরকারকে নির্ভর করতে হচ্ছে অন্য উৎসগুলোর উপরে। বিশেষ করে এই অর্থ বছরে সরকার সঞ্চয়পত্র থেকে প্রচুর পরিমাণ টাকা ঋণ করবার ফলে যেটি হচ্ছে যে মধ্যমেয়াদে সরকারের সুদ পরিশোধের দায়টি কিন্তু বাড়ছে, এবং সেটি আগামী অর্থ বছরে সেই প্রবণতা থাকবে। যদি আগামী অর্থ বছরে বলা হচ্ছে ব্যাংক ঋণ নেওয়া হবে বেশি করে, কিন্তু সামগ্রিকভাবে যেটা হচ্ছে যে প্রতি বছর এবং এবছরও আমরা দেখতে পাচ্ছি যে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের ভিতরে সুদজনিত ব্যয় এটি একটি উল্লেখযোগ্য পরিমাণ দাঁড়িয়ে গেছে, সেটি একটি বিষয়। আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের ভিতরে যেটি হচ্ছে যে সরকার এবছর কিছুটা চেষ্টা করেছেন প্রকল্পের সংখ্যা কমিয়ে আনতে। গত বছর প্রায় 1300-র মতো প্রকল্প ছিল, এবছর সেটি 1100-এ নেমে এসছে। কিন্তু তারপরেও যেটি হচ্ছে যে অননুমোদিত এবং অবরাদ্দকৃত প্রকল্পের সংখ্যা আবার বেড়ে গেছে। অর্থাৎ সরকার কিন্তু রাজনৈতিক যে একটা চাপ বাজেট বাস্তবায়নের ভিতরে থাকে, সেই ঘেরাটোপ থেকে বেরোতে পারছেন না, এবং ওই ধরনের কম গুরুত্বপূর্ণ ছোট ছোট আকারের বাজেট দিয়ে প্রকল্পগুলোকে জিয়ে রাখা, এ ধরনের প্রকল্প কিন্তু থেকেই যাচ্ছে। যদিও সরকারের কিন্তু আরো বেশি ফোকাস বা টার্গেটেড ওয়েতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পে বাস্তবায়ন বাজেট দেওয়া দরকার, বিশেষত অবকাঠামো খাতের যে বিভিন্ন দিকগুলো, সড়ক, গ্যাস, জ্বালানি এবং বিভিন্ন পোর্ট এবং বিদ্যুৎ খাতে কিন্তু আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। কিন্তু বিদ্যুৎ বহির্ভূত অন্যান্য যে অবকাঠামো খাতগুলো, যেমন এই মুহূর্তে ব্যবসায়ীরা গ্যাসের জন্য প্রচন্ড চাপের কথা বলছে, এই প্রসঙ্গে আমি স্যারের কাছে যাচ্ছি, যেটি হচ্ছে যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা আমরা অনেক শুনি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরে দেশি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগও অনেক কম, মানে যেটা আশা করা হচ্ছিল সেই অনুযায়ী হচ্ছে না। তো এইটা যদি না হয়, এরকম বিনিয়োগ যদি কমে যায়, তাহলে সামগ্রিক অর্থনীতির উপর এটা কি, মানে এটার আকার কিভাবে বড় হবে? না দেখুন, বিনিয়োগ তো হচ্ছে প্রবৃদ্ধির পূর্ব শর্ত। বিনিয়োগ ছাড়া তো উৎপাদন হয় না। যে উৎপাদন যদি না বাড়ে তাহলে তো আমার প্রবৃদ্ধি হচ্ছে না। তো এখানে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করেছেন, কিন্তু আমার কর্মজীবনে আমি বেশ কিছুদিন এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপরে গবেষণা করেছি। কারণ একসময় আমি জাতিসংঘের একটা সেন্টার অন ট্রান্সন্যাশনাল কর্পোরেশন ছিল, ওইখানে আমি কাজ করতাম। এবং মোটামুটিভাবে বলা যেতে পারে যে প্রথমত হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওই দেশেই যায় যে দেশে দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। এর কারণ হচ্ছে যে দেশি বিনিয়োগকারীরা যদি বিনিয়োগে আগ্রহ দেখায়, তখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টররা মনে করে যে এই দেশে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ বিদ্যমান, সিকিউর তাদের পরিবেশ আছে, একটা এনভায়রনমেন্ট আছে। সেটা এখন যে কারণে রাজনৈতিক হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, বা অ্যাভেলেবিলিটি অফ স্কিল লেবার হোক, যে এটা সার্বিকভাবে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে। সেই কারণে ওই দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে। কাজে আমি এটা এক্সপ্লোর করতে পারি যে এই দেশে বিনিয়োগ করা উচিত কিনা আমার। এখন আমাদের দেশে তো এখন যেটা হয়েছে যে আমাদের দেশি বিনিয়োগকারীরা, সালাম মোর্শেদে সাহেব আর ভালো বলতে পারবেন, যে তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না, এবং বিভিন্ন আপনার যে পরোক্ষ আছে, ইন্ডিকেটর আছে, সেটার থেকে সেটা বোঝা যায় যে দেশি বিনিয়োগকারীরা বেশি বিনিয়োগ করছেন না। তো কাজেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টররা যে বেশি আসবেন, এটা আশা করাটা বোধহয় খুব বাস্তবসম্মত না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশ এখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টদের একটা রাডার স্ক্রিনে এসছে।
রাডার স্ক্রিনে এই অর্থে যে অনেকেই এখন আগ্রহী, এবং আপনারা দেখেছেন যে বেশ কিছু ডেলিগেশন এর মধ্যে এসছে, চায়না থেকে এসছে, জাপান থেকে এসছে ইত্যাদি, কিন্তু দেশে এসে তারা কথাবার্তা বলে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত বিনিয়োগ খুব বেশি হয় নাই। তারা দেখা যাচ্ছে যে হয়তো মিয়ানমারে গিয়ে তারা বিনিয়োগ করছেন। এখন এইটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, যেটা দেশীয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করে এবং বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করে। এর প্রথমত হচ্ছে জমির সংক্রান্ত। তো সেই ব্যাপারে এবারকার বাজেটে কিছু অন্তত উল্লেখ আছে, গত 22-23টি মতো বোধহয় স্পেশাল ইকোনমিক জোন টোন করার কথা আছে। তো সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো একটা প্রতিবন্ধকতা দূর হবে। তারপরে যেটা আগে উল্লেখ করা হয়েছে যে আপনার গ্যাস, বিদ্যুতের যদিও আপাতত মনে হয় কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেখানেও রিলায়েবিলিটি নিয়ে একটু আছে, যে অনেকে বলেন যে ঠিক আছে বিদ্যুৎ আছে, আবার হঠাৎ করে দেখা গেল চলে গেল, বা ভোল্টেজে ফ্লাকচুয়েশন হলো ইত্যাদি, নিরবচ্ছিন্ন সরবরাহ নাই। তারপরে ধরুন যে পরিবহন, এটা তো একটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর কি, কারণ আপনি রপ্তানির জন্যেই উৎপাদন করেন বা দেশের বাজারে বিক্রির জন্য উৎপাদন করেন, আপনি তো উৎপাদন করবেন এক জায়গায়, কিন্তু সেটার তো বিক্রি হবে অন্য জায়গায়, দেশের ভিতরেও অন্য জায়গায় হবে, এবং দেশের বাইরে গেলে তো রপ্তানিতে যেতে লাগবে। তো সেটা আপনার উৎপাদন স্থান থেকে যেখানে আপনি এটার বিক্রি করবেন, এখানে যদি পরিবহন আপনার, তার পাশাপাশি রাজনৈতিক বিষয়টাও এখানে, তারপরে আপনার আছে, সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সব কিছুর পূর্ব শর্ত। সেটা হলো যে একটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, আর একটা যেটা একটু জেনারিক টার্মে বলা যায় গুড গভর্নেন্স, সুশাসন। এই বিষয়গুলো কিন্তু বিনিয়োগকারীরা। স্যার একটা বিরতি নিয়ে আসি, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি আপনার কাছে করে গিয়েছিলাম, বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানিতে বিভিন্ন ধরনের শুল্ক অশুল্ক বাধা রয়েছে, মোদির এই সফরে সেই বাধাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাদের কোনো উদ্যোগ থাকবে বা কি আশা করছেন? আমরা মনে করি যে অনারেবল প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া এবং আমাদের মুখ্যমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গের, এই রাজনৈতিকভাবে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমাদের গুরুত্ব বহন করে। তবে যে ব্যবসায়িক দিকে যেটা আপনি বলছেন যে আমদানি রপ্তানি যে একটা বিশাল বড় গ্যাপ আছে আমাদের মধ্যে, যেমন আমাদের অনেক বেশি আমদানি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় খুব সামান্য আমাদের রপ্তানি হয়ে থাকে ইন্ডিয়াতে। যদিও ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে 44টি, এবং আমি মনে করি এখন মনে অনেক সবগুলোর পরেই আমাদের শুল্কমুক্ত একটা প্রবেশাধিকার আমরা পেয়েছি, তারপরেও কিন্তু আমরা যেভাবে আমাদের এক্সপেকটেশন ছিল যে এটাকে ক্যাপিটালাইজ করা, সেটা হয়নি। তবে পাওয়ার পরপরই কিন্তু আমাদের একটা বড় গ্রোথ আমরা কিন্তু দেখেছিলাম, ভালো একটা গ্রোথ দেখেছিলাম, সেটা আমরা গ্রোথটা ধরে রাখতে পারিনি। তার একটা কারণ আছে, আমাদের ছোট মাঝারি বেশ কিছু ফ্যাক্টরি তারা রপ্তানি করে সেগুলোর কিছু পেমেন্ট আসতে ডিলে করছে, কিছু হয়তো আসে নাই। শুধু তাই না, আমাদের কিছু টেরিফ নন টেরিফ ব্যারিয়ারও কিন্তু আছে, যেমন ওখানে যদি একটা স্টেটে যায় সেই স্টেট ট্যাক্সও কিন্তু আসে, যেগুলো কিন্তু একটা দ্বিপাক্ষিক আলোচনার ব্যাপার, বাণিজ্য সরকার টু গভর্নমেন্ট, বাণিজ্য মন্ত্রণালয় এবং ব্যবসায়িক সংগঠন। আমার কাছে যেটি মনে হয়, এটাকে যদি কমাতে হয় এই গ্যাপটা, সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই এটি একটা কাজ করবে, তার এই সফরটা একটা কাজ করবে। সেটা হলো যে আমাদের এখানে যে প্রোডাক্ট হয়, অবশ্যই ইন্ডিয়া ইজ অলসো আওয়ার কম্পিটিটর, বাট ইন এডিশন আমি বলবো ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে এখন সব কিন্তু ইন্ডিয়াতে এসেছে। আমি বলেন ইন্ডিয়াতে ইউরোপ গ্যাপ বলেন, অন্য H&M বড় বড় ব্র্যান্ড সব কিন্তু ইন্ডিয়াতে আসছে, আমরা তো তাদের কাছেই রপ্তানি করছি। আর ইন্ডিয়া ইজ সো ক্লোজ টু আস, আমাদের এইটার জন্য কিন্তু কোনো আকাশপথে পাঠাতে হয় না, আমাদের কিন্তু কোনো ডিলে নাই, কোনো কিছু নাই, ট্র্যাকে কিন্তু রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের রপ্তানি ব্যয়ও কিন্তু কম। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ইন্ডিয়ার, আমার কাছে সবচেয়ে বড় যে হলো যে 45 কোটি কিন্তু একটা মিডল ক্লাস আছে, যাদের একটা বড় পারচেজিং ক্যাপাবিলিটি আছে। আমি মনে করি যে আমাদের এইখানে যেটি করা উচিত, আমাদের এখানে যারা গার্মেন্টস বা পোশাক বস্ত্র খাত আছে, তাদের যে ক্যাপাবিলিটি সেটি ওখানে দেখানো, সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করা, তাদেরকে নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া, এইগুলো দিলে এবং আমাদের যে টেরিফ ব্যারিয়ারগুলো আছে ছোট ছোট, এগুলো আলোচনা করে আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব, এবং তাহলে আমাদের মধ্যে যে আমদানি রপ্তানি যে বড় গ্যাপ আছে, সেটা হয়তো ভবিষ্যতে এই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যে আসছে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু স্যারের কাছে যাচ্ছি, যেটি জানতে চাচ্ছি যে
দেশীয় শিল্প খাতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধার আওতা বাড়ছে এবারের বাজেট, তো এটি আমাদের দেশীয় শিল্পের বিকাশে কি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এরকম আশা করতে পারি? স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সঙ্গে। না, এটা বলা মুশকিল আমার মনে হয় যে না, আবারও আমার অতীতের যে গবেষণার লব্ধ আমি যে তথ্য পাই সেটা হচ্ছে যে ফিসক্যাল ইনসেনটিভস কাজে লাগে যখন অন্য পূর্ব শর্তগুলো পূরণ করা হয়, এবং সেই পূর্ব শর্তের মধ্যে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি। তো এইগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না করতে পারি তাহলে ওই শুল্ক কর কমিয়ে বা ওই কি বলে আপনার কর্পোরেট ট্যাক্স কমিয়ে এটা করা উচিত, সেটা ঠিক আছে, কিন্তু এটা থেকে খুব বেশি সুফল পাওয়া যায় সামগ্রিকভাবে যদি বিষয়টি। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।